হ্যালো দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। শুরু করছি টাইম টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান টাইম এক্সক্লুসিভ। আজকে টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে আমি সালাউদ্দিন আহমেদ আপনাদের সাথে থাকবো, এবং সেই সাথে আমার সাথে প্যানেলে যারা থাকছেন তাদের মধ্যে রয়েছেন ডক্টর মঞ্জুর মোর্শেদ, ইব্রাহিম চৌধুরী, জয়নাল আবেদিন এবং জনাব নাজমুল হাসান। এবং আজকের যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, আমাদের প্যানেলে যারা থাকছেন তারা কথা বলবেন, সেই বিষয়গুলোর মধ্যে থাকছে যে কোলেস্টেরল পরীক্ষায় ফলাফল নর্মাল দেখালেও কি হৃদরোগের ঝুঁকি থাকে কি থাকে না, এই বিষয়টা একটু জানার চেষ্টা করবো। এবং সেই সাথে আমরা জানি যে আগামী 4 নভেম্বর মঙ্গলবার নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন, ইতিমধ্যেই শনিবার থেকে আগাম ভোট শুরু হয়েছে। এই নির্বাচনে আগাম ভোটে ব্যাপক সাড়া, 4 দিনে 2.5 লক্ষাধিক আগাম ভোট পড়েছে। এই বিষয়টা একটু জানার চেষ্টা করব। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন গণভোটের আগে না পরে, এই বিষয়গুলো জানার চেষ্টা করব। সে সাথে অন্যান্য প্রসঙ্গ যদি আসে সেগুলো আমাদের প্যানেলে যারা আছে তারা আলোচনা করবেন। সো প্রতিদিনের মতো বরাবর শুরুতেই জনাব নাজমুল হাসানের সম্পাদক সাথে পরিচয়, তিনি নিউজ আপডেট জানাবেন, তার কাছে যাব। তার আগে এই অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন, নিউ ইয়র্ক সহ বিশ্বের যে যেখান থেকেই একটু যদি অনুগ্রহ করে শেয়ার করে দেন, তাহলে আমাদের বন্ধুরা দেখার সুযোগ পাবেন এবং পরবর্তীতে অনেকেই দেখতে পারবেন। এনিওয়ে যাচ্ছি জনাব নাজমুল হাসান আপনার কাছে, আজকে নিউজ আপডেট। জনাব নাজমুল হাসান, আপনাকে স্বাগতম। ধন্যবাদ সালাউদ্দিন আহমেদ, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলি সবাইকে থ্যাংক ইউ, সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মঙ্গলবার, অক্টোবর মাসের 28 তারিখ, শাটডাউনের 28তম দিন অতিবাহিত হয়েছে আজকে ইতিমধ্যেই। এবং আপাতত শাটডাউন কবে নাগাদ বন্ধ হতে পারে সেই ধরনের কোনো ইঙ্গিত কিংবা সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না। যদিও গতকাল ডেমোক্র্যাটদের সমর্থক একটি বড় শ্রমিক ইউনিয়ন, প্রায় 8,20,000 ফেডারেল কর্মচারী এবং ওয়াশিংটন ডিসির যারা সরকারি কর্মরত আছেন, তারা সেই সংগঠনের সদস্য, আমেরিকান ফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ, AFGE যাকে বলা হয়, এবং তাদের যিনি প্রধান তিনি বলেছেন যে ডেমোক্রেটিক পার্টিকে 13তম ভাবে নাকচ করেছে ডেমোক্রেটরা। এবং ডেমোক্রেটরা বলেছে যতক্ষণ পর্যন্ত তাদের ওবামা কেয়ারের প্রিমিয়াম পূর্ব নির্ধারিত, অর্থাৎ বিগ বিউটিফুল বিল কার্যকরের হার আগে যে হারে ছিল সেটা পুনর্বহাল না করা হলে তারা শাটডাউনের প্রক্রিয়ায় রিপাবলিকানদের সমর্থন, প্রক্রিয়া বন্ধ করার কাজে রিপাবলিকানদের সমর্থন দেবে না। যদিও আজকে স্পিকার মাইক জনসন বলেছেন যে তারা নিজেরাই একটি হেলথ কেয়ার বিল, রিফর্ম ঠিক বলা যাবে না, ওবামা কেয়ারের যে প্রিমিয়াম সংক্রান্ত বিষয় একটি নতুন বিল উত্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছে, এবং সেটি মাধ্যমে তারা চেষ্টা করবে যে এই শাটডাউন বন্ধ করা যায় কিনা। তবে সেই ব্যাপারে ডেমোক্র্যাটরা এখনো কোনো মন্তব্য করেনি। 28তম দিন অতিবাহিত হয়েছে, আর 2 দিন অতিবাহিত হলে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে যে 30 দিনের রেকর্ড স্থাপিত হয়েছিল শাটডাউনে, সেটি স্পর্শ করবে। আর এর বেশি একদিন অতিবাহিত করলে সেই রেকর্ডটিও ভঙ্গ হবে আশঙ্কা করছে অনেকেই। যদিও আজকে যুক্তরাষ্ট্র থেকে কি পরিমাণ মানুষ নিজেরাই ডিপোর্ট করেছেন, যেটাকে সেলফ ডিপোর্ট বলা হয়, এবং যুক্তরাষ্ট্র সরকার হোমল্যান্ড সিকিউরিটি মাধ্যমে যাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে চূড়ান্তভাবে ডিপোর্টেশন প্রক্রিয়ার মাধ্যমে, তার একটি পরিসংখ্যান আজকে তারা দিয়েছেন ডিপার্টমেন্ট হোমল্যান্ড সিকিউরিটি। এবং এই হোমল্যান্ড সিকিউরিটি থেকে প্রাপ্ত তথ্য অনুসারে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেবার পর 1.6 মিলিয়ন মানুষ নিজেরাই স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্টেশন নিয়েছে, যেটাকে বলা হয় সেলফ ডিপোর্ট। এর বিনিময়ে তারা সরকারের কাছ থেকে $1,000 নগদ পেয়েছে, এবং বিমান ভাড়ার ক্ষেত্রে অনেক আর্থিক সহযোগিতা পেয়েছে। সেই সুযোগ যারা গ্রহণ করেছে তাদের ভবিষ্যতে যুক্তরাষ্ট্র প্রবেশের ব্যাপারে কোনো বাধা থাকবে না বলে হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে। কিন্তু যাদেরকে ধরপাকড় করার পর যাদের পাওয়া যায় যে যাদের চূড়ান্ত ডিপোর্টেশন অর্ডার ছিল, এবং যাদেরকে যুক্তরাষ্ট্র থেকে ফিজিক্যালি, শারীরিকভাবে রিমুভ করা হয়, তাদের যুক্তরাষ্ট্রে আসার সম্ভাবনা নেই বললেই চলে। এবং তাদেরকে কোনো প্রকার ইনসেন্টিভ দেওয়া হচ্ছে না, শুধুমাত্র বিমানে তুলে কিংবা সীমান্ত অতিক্রম করে তাদের পার করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে সর্বশেষ হোমল্যান্ড সিকিউরিটি হিসাব। 5 লক্ষ মানুষকে যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করা হয়েছে। 1.6 মিলিয়ন মানুষ স্বেচ্ছায় ডিপোর্টেশন নিয়েছেন, এবং প্রায় 5 লক্ষর মতো মানুষকে যুক্তরাষ্ট্র থেকে শারীরিকভাবে রিমুভ করা হয়েছে শক্তি প্রয়োগ করে, সেটি তারা বলেছেন। এবং এই 5 লক্ষের ভিতরে তারা
অবশ্য এই 5 লক্ষ যাদেরকে ডিপোর্ট করেছে তাদের যুক্তরাষ্ট্রে ফিরে আসার সম্ভাবনা একেবারেই নেই বলে চলে। যদি তারা আসে না কখনো সীমান্ত অতিক্রম করে, তাদের তাৎক্ষণিকভাবে বহিষ্কারও করা হবে এবং জরিমানা করা হবে এবং জেলে অন্তরীণ রাখা হতে পারে। এটিও ট্রাম্প হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে জানিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কমতে শুরু করেছে, বিশেষ করে মানুষজন যখন বাজারে যায়, অর্থনীতি বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফ আরোপের ফলে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে বাজারে, তার প্রতিক্রিয়া এখন দেখা যাচ্ছে জনমনে, এবং তারই প্রতিফলন ঘটেছে সর্বশেষ রয়টার্স এর জরিপে। রয়টার্স আজকে জানিয়েছে যে, এবং রয়টার্স ইপসস প্রতিষ্ঠান যৌথভাবে এই জরিপ পরিচালনা করেছে, এবং মে মাসে তারা সর্বশেষ জরিপটি করেছিল। এই মে মাসের পর গত 5 মাস পর তারা আবার আরেকটি জরিপ করেছে, এবং সেই জরিপে দেখা যাচ্ছে যে মে 16-18 তারিখে যেখানে ট্রাম্পের জনপ্রিয়তা ছিল 57%, সেখানে বর্তমানে তার নিচে নেমে এসেছে 52%। অর্থাৎ 5 মাসে গড়ে 5% হারে জনপ্রিয়তা হ্রাস পেয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। এবং এই প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত শুল্কের উপর পণ্যের যে মূল্য বৃদ্ধি, সেটিও এখন বাজারে ধীরে ধীরে অনুভূত হতে শুরু করেছে। ফেডারেল রিজার্ভ আগামীকাল আরেক দফা 0.25% সুদের হার কমানোর পথে যাচ্ছেন, এমনটি ইঙ্গিত দিয়েছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। 28 এবং 29 এই দুদিন তাদের ফেডারেল রিজার্ভের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, এবং এই বৈঠকের পরে আশা করা হচ্ছে যে ফেডারেল রিজার্ভের রেট আরো 0.25% অর্থাৎ 0.25% হ্রাস করা হবে। এবং সেপ্টেম্বর মাসের একবার হ্রাস করা হয়েছিল, অক্টোবরে একবার করা হচ্ছে, আবার ডিসেম্বরও আরেক দফা করা হবে। যদিও যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি, যেটাকে ইনফ্লেশন বলে থাকি আমরা, সেই মূল্যস্ফীতি এখনো 3% উপরে রয়েছে, সামান্য উপরে যদিও, কিন্তু ফেডারেল রিজার্ভের লক্ষ্যমাত্রা হচ্ছে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি, অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে বিভিন্ন প্রকল্পে, এবং এর ফলে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান বাড়বে এবং ইনফ্লেশন এবং লেবার শর্টেজ যেটাকে বলা হয়, আনএমপ্লয়মেন্ট যেটাকে বলা হয়, বেকারত্ব হ্রাস পাবে। তুমি হচ্ছে ট্রাম্প প্রশাসনের অভিমত। কিন্তু ফেডারেল রিজার্ভ ইনফ্লেশনের বিষয়টা, ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতির বিষয় তাদের কাছে বড় বিবেচনা ছিল, কিন্তু সেই বিবেচনা থেকে তারা সরে এসেছে। 3% মুদ্রাস্ফীতি থাকার পরও তারা আরেক দফা সুদের হার কমাতে যাচ্ছে ফেডারেল রিজার্ভের সুদ, অর্থাৎ যেই সুদের হার আরোপ করা হয় যখন ব্যাংক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ফেডারেল সরকারের কাছ থেকে ঋণ গ্রহণ করে থাকে, সেটাকেই বলে ফেডারেল রিজার্ভ রেট। আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে যে ডিসেম্বরও আরেক দফা কমানো হবে, অর্থাৎ এখন যারা বাড়ি কেনার চিন্তা ভাবনা করছেন তারা বাড়ির ব্যাপারটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার পথে অগ্রসর হতে পারেন। তার কারণটা, যদিও বাজারে বাড়ির সংখ্যা চাহিদার তুলনায় অপ্রতুল, তা সত্ত্বেও ফেডারেল রিজার্ভের সুদের হার কমে যাওয়ার ফলে কিছু কিছু ঋণের ক্ষেত্রে ঋণের বোঝা যেটাকে আমরা বলি, সেই বোঝাটা কিছুটা লাঘব হবে, এমন আশা ব্যক্ত করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। তবে আপনাদের অনেকেরই ক্রেডিট কার্ডের বিলের সুদের হার কিছুটা কমবে, বিভিন্ন সেকেন্ড মর্টগেজ যারা নিয়েছেন সেক্ষেত্রেও কিছুটা কমবে, এবং বিভিন্ন ক্ষেত্রে ঋণের ব্যাপারে কিছুটা কমে আসবে। কারণ গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের এই সুদের হার হ্রাস করার ফলে সামগ্রিকভাবে সুদের হার হ্রাস করছে 0.5%, 0.5% পয়েন্টের সুদের হার হ্রাস করছে, এবং অর্থনীতির ক্ষেত্রে এটি এখনো উল্লেখযোগ্য হিসাবেই বিবেচনা করা হয়। আর্থিকীতি যেটি বলার চেষ্টা করছে সেটি হচ্ছে যে আগামী বছরের শুরু থেকে নিউ ইয়র্ক সিটির যে ব্রিজ এবং টোল গুলি রয়েছে, টানেল গুলো রয়েছে, সেই টানেলে স্পিড যাচাইয়ের উপরে যাচাইয়ের উপরে নির্ভর করা টিকিট প্রদান শুরু হবে। ইতিমধ্যেই ব্রিজ এবং টানেল গুলোকে স্পিড ক্যামেরায় সংযুক্ত করা হয়েছে, এবং স্পিড ক্যামেরার মাধ্যমে আপনার গাড়ি যদি একটি নির্দিষ্ট স্পিড তাদের গতির সীমা অতিক্রম করে, তাহলে তাৎক্ষণিকভাবে সেটি রেকর্ড হয়ে যাবে, এবং পরবর্তী 2 সপ্তাহের মধ্যে যাদের ঠিকানা ড্রাইভিং লাইসেন্স, যাদের ঠিকানা নিউ ইয়র্ক মধ্যে রয়েছে, নিউ ইয়র্ক স্টেটের মধ্যে রয়েছে, তারা 14 দিনের মধ্যে পাবেন। অন্যান্য স্টেটে যারা রয়েছেন তারা আরো কিছুদিন সময় লাগতে পারে, তবে নির্দিষ্ট গতিসীমা অতিক্রম করলে নিউ ইয়র্ক সিটির বা সিটির টোল ব্রিজ, নিউ ইয়র্কের ব্রিজ এবং টানেল গুলোতে তারা গতিসীমা অতিক্রম করলে টিকিট পাবেন। এবং সেই টিকিটের ক্ষেত্রে বলা হচ্ছে, টিকিট আদায়ের ক্ষেত্রে স্পিড একটি জোন নির্ধারণ করে দেওয়া হবে। ওই জোনে যখন স্পিড
গতিসীমা অতিক্রম করবে তখনই টিকিট স্বয়ংক্রিয়ভাবে ইস্যু হয়ে যাবে। এবং সেটি গত বছর স্টেট বাজেটে এই জিনিসটি অনুমোদন করা হয়েছিল এবং এটি 2026-এর শুরু থেকে কার্যকর করা হবে অটোমেটেড স্পিড ক্যামেরার মাধ্যমে। এবং এতে দেখা যাচ্ছে যে 10 মাইল হচ্ছে গতিমাত্রা, অর্থাৎ এই টোল ব্রিজ, নিউ ইয়র্ক সিটি ব্রিজ এবং টানেল গুলোতে, টোল এবং নন টোল দুই ক্ষেত্রেই, ব্রিজ এবং টানেলের ক্ষেত্রে যখনই গাড়ির গতি 10 মাইলের বেশি উঠে যাবে তখনই স্বয়ংক্রিয় ক্যামেরাগুলো টিকিট প্রদান শুরু করবে। এবং এটি 30 ডের জন্য একটি ওয়ার্নিং পিরিয়ড থাকবে, 30 দিনের জন্য, এবং তারপরেই এই টিকিট প্রদান শুরু করা হবে। অর্থাৎ যাত্রী চালকদের, গাড়ির চালকদের এই প্রক্রিয়ার সাথে অভ্যস্ত হওয়ার জন্য 30 দিনের একটি গ্রেস পিরিয়ড থাকবে, অর্থাৎ পরীক্ষামূলক পিরিয়ড। সেই সময় টিকিট ইস্যু করা হবে না, ওয়ার্নিং, সতর্ক সংকেত জানানো হবে যে আপনার গাড়ি 10 মাইলের বেশি গতিতে চালানো হচ্ছে। কিন্তু যখনই টিকিট প্রদান শুরু করা হবে তখনই $50 হচ্ছে প্রথম টিকিট, দ্বিতীয় টিকিট $100, এবং এর পরবর্তীতে প্রতিটি টিকিটই $100 করে ধার্য করা হয়েছে। আরেকটি বিষয় যেটা চেষ্টা করছি সে জানানো, সে ব্রিজেস গুলো হচ্ছে রবার্ট ক্যানাডি ব্রিজ, কুইন্স মিডটাউন টানেল, হিউ এল ক্যারি টানেল, এবং এবং এই তিনটি টানেল এবং ব্রিজে এই আপাতত এই স্পিড ক্যামেরা বসানো হয়েছে। নিউ ইয়র্ক স্টেট গভর্নর সকলের জন্য একটি দুঃসংবাদ, কারণ আগামী বছর নিউ ইয়র্ক স্টেটে গভর্নর নির্বাচন, এবং গভর্নর নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত প্রিয় ভাজন কংগ্রেস সদস্য এলিস স্টেফানি খুব দ্রুত জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে যাচ্ছেন, এবং তিনি প্রায় কাছাকাছি অবস্থায় চলে এসেছেন নিউ ইয়র্কের ডেমোক্রেটিক গভর্নর প্রার্থী হকুলের সাথে। এবং এবং সর্বশেষ যে জরিপটি দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে এলিস স্টেফানি, যিনি রিপাবলিকান প্রার্থী হতে যাচ্ছেন, বর্তমানে কংগ্রেস সদস্য এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন পুষ্ট, তিনি মূলত 1 পয়েন্টে এগিয়ে গিয়েছেন গভর্নর হকুলের কাছ থেকে। এবং আগামী বছরের নির্বাচনটি, গভর্নর নির্বাচনটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তার কারণ হচ্ছে যে এই স্টেটে গত 2024-এর প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যথেষ্ট জনসমর্থন পেয়েছিলেন, এবং এলিস স্টেফানি তো কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী হিসাবে নিউ ইয়র্ক স্টেট থেকে। এবং বিশেষ করে নিউ ইয়র্ক স্টেটের, নিউ ইয়র্ক সিটির বাইরে যে কাউন্টিগুলো রয়েছে সেখানে রিপাবলিকানদের জনপ্রিয়তা তুলনামূলকভাবে গত 4 বছরের আগে তা ছিল তার চেয়ে এখন অনেক বেশি। এবং সেই আশাতেই লিস স্টেফানি গভর্নর পদে ক্যাথি হকুলের বিরুদ্ধে নির্বাচনী লড়াই অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ক্যাথি হকুলকে প্রাইমারিতে লড়তে হবে কিনা, ডেমোক্রেটিক প্রাইমারিতে, সেটি এখনো বলা মুশকিল। যদিও একাধিক প্রার্থী আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু কেউ এখনো আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন চাইবেন এটি আর কিছু এখনো প্রকাশ্যে বলেনি। তবে স্টেফানিকে, এলিস স্টেফানিকে জরিপের সর্বশেষ সমর্থন হচ্ছে 43%, 43%, এবং গভর্নর হুকুলের সমর্থন হচ্ছে 42%। এবং এই জরিপটি চালিয়েছে ম্যানহাটন ইনস্টিটিউট, এবং এবং 60% মানুষ জানিয়েছে, যারা ভোটদাতা তারা বলেছে তারা এখনো নিশ্চিত নন কোন প্রার্থীকে তারা সমর্থন দিবেন। নিউ ইয়র্ক সিটির নির্বাচনে সর্বশেষ জরিপটি এসেছে, এবং সেটিও জরিপে দেখা যাচ্ছে জোহরান মামদানি এখনো এগিয়ে রয়েছেন। তবে বেশ কিছু ভোটাররা তার বিভিন্ন পলিসির ব্যাপারে জরিপে কথা বলতে শুরু করেছেন, কথা বলছে। এবং এই জরিপটি চালিয়েছে ম্যানহাটন ইনস্টিটিউট, যারা গভর্নর পদে এলিস স্টেফানি এবং ক্যাথি হকুলের জরিপটিও চালিয়েছিল। তারাই বলেছে, জরিপটি চালিয়েছে, এবং জরিপটি করা হয়েছে অক্টোবরের 22 থেকে 26 তারিখের মধ্যে। এবং এবং এতে 600 সম্ভাব্য ভোটারের জনমত যাচাই করা হয়েছে, 600। এবং তাতে দেখা যাচ্ছে যে যে মামদানির এখনো সমর্থন 43%, এবং যারা ভোট দিবেন, এবং অ্যান্ড্রু কুমার সমর্থন 28% যারা ভোট দিবেন তাদের মধ্যে। এবং রিপাবলিকান প্রার্থী যিনি রয়েছেন তার সমর্থন এখনো 19%। তবে তবে যদি কোনো প্রার্থী 50% ভোট না পান প্রাথমিক গণনায়, তাহলে র্যাঙ্ক চয়েস ভোট হিসাবে পরবর্তী গণনা হবে, এবং র্যাঙ্ক চয়েসের ভোটের মাধ্যমে যিনি বেশি ভোট পাবেন দ্বিতীয় প্রার্থীর চয়েস হিসাবে তিনি পরবর্তী নির্বাচনে বিজয়ী, তিনি পরবর্তী মেয়র হিসাবে নির্বাচিত হবেন। অতএব
এই যাত্রায় অন্তত নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনটি র্যাঙ্ক চয়েসের মাধ্যমে নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তারা কোনো প্রার্থী এখনো 50%, যেটি ন্যূনতম ভাবে পেতে হবে এককভাবে বিজয়ী হতে হলে র্যাঙ্ক চয়েস ছাড়া 50%, সেটি যদি কোনো প্রার্থী না পায় তাহলে র্যাঙ্ক চয়েস ভোটিং গণনায় নিয়ে আসা হবে এবং সেক্ষেত্রে আহ, 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 যাদের দ্বিতীয় চয়েস হিসাবে যাকে দেবেন তিনি বেশি ভোট পেয়ে নির্বাচিত হবেন। তবে নামদানির জরিপে আরো কিছু যে ম্যানহাটন স্টেটের জরিপে আরো কিছু প্রশ্ন করা হয়েছিল ভোটারদের যারা জরিপে অংশ নিয়েছেন সেই জরিপে, এবং সেখানে বাস ফেয়ার, বিনামূল্যে বাস ফেয়ার সম্পর্ক মন্তব্য গ্রহণ করা হয়েছে। তাদের অধিকাংশ জরিপে অংশগ্রহণকারী 58% জানিয়েছেন তারা নিউ ইয়র্ক সিটিতে ফ্রি বাস প্রদানকে সমর্থন করেন না। তার কারণ হিসেবে তারা বলেছেন যে তারা এতে বলেছেন যে আসলে এর মাধ্যমে ফ্রি বাস সেবার মাধ্যমে বাসের সেবার মান অনেকটা নিচের দিকে নেমে যাবে এবং বাসগুলো হোমলেস শেল্টারে পরিণত হবে, যেভাবে এখন সাবওয়েগুলো হোমলেস শেল্টারে পরিণত হচ্ছে। এবং এবং সেটা হচ্ছে যে এবং এই যে সিস্টেমে এখন বাস পরিচালিত হচ্ছে, ইতিমধ্যেই এই সিস্টেমের উপর প্রচন্ড চাপ পড়েছে। ফ্রি বাস দেওয়া হলে এই সিস্টেম ব্যবস্থা, বাস চলাচল সিস্টেম ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়তে পারে, এমনটি মন্তব্য করেছেন জরিপে অংশগ্রহণকারী 58% অংশগ্রহণকারী। তবে 33% বলেছেন যে তারা ফ্রি বাস চান। কেন তারা ফ্রি বাস চান? সেই জন্য তারা বলেছেন যে এই এই যদি বাসের মূল্যটি নিয়ে নেওয়া হয়, ফ্রি দেওয়া হয় বিনামূল্যে, তাহলে তাদের পক্ষে কিছুটা অর্থের সাশ্রয় হবে বাস ভাড়া হিসেবে যেটি এখন তাদের ব্যয় করতে হয়। এবং তারা নিউ ইয়র্কে যারা কর্মজীবী মানুষ আছেন তাদের জন্য কিছুটা আর্থিক আহ, আহ, চাপ লাঘব হবে তারা বলেছেন। এবং তারা বলেছেন যে এর মাধ্যমে একটি তারা বেশ দারুণ উপভোগ্য যুক্তি আমি বলবো তারা দেখিয়েছেন যে এর মাধ্যমে ভাড়া দেওয়া না দেওয়া নিয়ে যাত্রী এবং ড্রাইভার, গাড়ির চালকদের মধ্যে কোনো বাক বিতণ্ডা বচসা হবে না। অর্থাৎ সেই জন্য 33% মানুষ বিনামূল্যে বাস সমর্থন করেন। বাড়ি বাস ভাড়া কিংবা সাবওয়ে ভাড়া না দেওয়া প্রসঙ্গ প্রশ্ন করা হয় এবং তাতে বলেছে 60% মানুষ এই বাস কিংবা সাবওয়ে ভাড়া দেয় না যারা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ, আহ, প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা। এবং বলেছেন যে যদি কাউকে এইভাবে অন্যায় সুযোগ দেওয়া হয়, অন্যায়ভাবে নিউ ইয়র্ক সিটির বাস এবং সাবওয়ে ব্যবহার করার সুযোগ দেওয়া, পরবর্তীতে এটি আরো বৃদ্ধি পাবে এবং এর ফলে একসময় এই বাস এবং সাবওয়ে ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তবে 30% আবার এই বাস কিংবা সাবওয়ে ভাড়া যারা না দিয়ে এই সাবওয়ে এবং বাস ব্যবহার করেন তাদের সমর্থন করেছেন। এবং তারা বলেছেন যে যারা এই ধরনের কাজ করেন, অর্থাৎ বাস কিংবা সাবওয়ে ভাড়া না দিয়ে এগুলো ব্যবহার করে, তারা হার্মলেস মানুষ, তারা কারো ক্ষতি করেন না। অতএব তারা শুধুমাত্র বিনামূল্যে বাস এবং সাবওয়ে চড়ে থাকেন এবং তারা তাদের বিরুদ্ধে পুলিশের খুব অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক অবস্থানও গ্রহণযোগ্য নয় 30% মানুষের কাছে। আরেকটা বিষয় যেটা বলছে যে নিউ ইয়র্কশিয়ার মানুষ কর্পোরেট কর্পোরেট ট্যাক্স বাতিল করার ব্যাপারে, বৃদ্ধি করার ব্যাপারে তারা মোটামুটি মাঝখানে অবস্থান রয়েছেন। 39% শতাংশ নিউ ইয়র্কাররা মনে করেন তারা কর্পোরেট ট্যাক্স বাড়াতে চান না। এর পাশাপাশি 53%, 53% মানুষ মনে করেন, জরিপ অংশ নিয়েছেন যারা, যে কর্পোরেট ট্যাক্স বাড়ানো উচিত। তবে অত্যন্ত ধনী ব্যক্তিদের যারা সাপোর্ট করে, যারা 50% মানুষ যারা নিউ ইয়র্ক সিটির বাইরে থাকেন তারা অবশ্য কর্পোরেট ট্যাক্স বৃদ্ধি করার পক্ষে, 41% বিপক্ষে। সাবেক নিউ ইয়র্কের গভর্নর পিটারসন, আপনার মনে আছেন, তিনি প্রথমে ডেমোক্রেটিক প্রাইমারিতে নির্বাচনে মেয়র পদে গভর্নর কুমোকে সমর্থন দিয়েছিলেন। গভর্নর কুমো প্রাইমারিতে পরাজিত হওয়ার পর তিনি বর্তমান মেয়র এরিক অ্যাডামসকে এন্ডোর্স করেছিলেন সাবেক গভর্নর পিটারসন। এখন যখন এরিক অ্যাডাম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তিনি পুনরায় গভর্নর কুমোকে সমর্থন দিচ্ছেন, এন্ডোর্স করেছেন আজকে। অর্থাৎ একই নির্বাচনে তিনি 3বার এন্ডোর্সমেন্টের ব্যবস্থায় আসলেন। প্রথমবার কুমো ডেমোক্রেটিক প্রাইমারির আগে, ডেমোক্রেটিক প্রাইমারি শেষ হওয়ার পর এরিক অ্যাডামস প্রত্যাহার করার পর পুনরায় কুমোকে তিনি এন্ডোর্স করেছেন। শেষ করছি, আপনারা জানেন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার দিদারুল ইসলাম, তার জন্য
বিভিন্ন প্রতিষ্ঠান সেই সময় সেবা প্রতিশ্রুতির এবং তার পরিবারের ভরণ পোষণ দেখভাল করার দায়িত্ব নেবেন বলে জানিয়েছিলেন। আজকে সেই ধরনের একটি প্রতিষ্ঠান NFL, ন্যাশনাল ফুটবল লিগ, যেখানে এই ফুটবল লিগের অফিস অবস্থিত সেই 345 পার্ক এভিনিউতে, যেখানেই দায়িত্ব পালন অবস্থায় নিহত হয়েছিলেন পুলিশ অফিসার দিদারুল ইসলাম, তার সন্তানদেরকে আজীবনের জন্য স্কলারশিপ প্রদানের ঘোষণা দিয়েছেন সেই NFL কমিশনার আজকে। এবং তারা বলেছেন যে তাদের দায়িত্ব, তাদের সামাজিক, নৈতিক এবং মানবিক দায়িত্ব, যে পুলিশ অফিসার তার দায়িত্ব পালনে আত্মাহুতি দিয়েছেন এবং তার সন্তান এবং পরিবারদের যাতে অন্যের উপর নির্ভরশীল হতে না হয়, সেই জন্য যে সমস্ত প্রতিষ্ঠান এগিয়ে এসেছেন তাদের সাথে সংযুক্ত হয়েছে NFL এর নাম। এবং NFL এর যিনি প্রধান কমিশনার, তিনি আজকে আনুষ্ঠানিকভাবে 47 প্রিসেন্টে গিয়ে তার পরিবারের বর্গের হাতে সেই স্কলারশিপের বিভিন্ন কাগজপত্র বুঝে দিলেন, তার সাথে একটি স্মারক পুরস্কার হিসেবে একটি ফুটবলও উপহার দেন তার সন্তানদের। তবে তার সন্তানরা যে স্কুলেই পড়াশোনা করুক না কেন, তারা সেই স্কলারশিপ পাবে। এবং স্কলারশিপ পেলে তারা কোথায় পড়বে যদিও সেটি এখনো জানা যায়নি, তবে দিদারুল ইসলামের পুত্র অয়ন ইসলাম বলেছে তারা বাবার পদধূলি নিয়েই, বাবার মতোই তারা পুলিশ অফিসার এবং পরবর্তীতে ডিটেকটিভ হতে আগ্রহী। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনার সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল ভাই। অনেক কথা আমরা শুনলাম, বাট যেটা বাস ভাড়া, সাবওয়ে নিয়ে যে কথা বললেন, আসলে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। এবং সিটির যে এত বড় বাজেট, এত যে আয় ব্যয়, অনেক মানে সাবওয়ে এবং বিশেষ করে সাবওয়ে থেকে অনেক ভাড়া আসে, মানে অর্থ আসে সিটি চলাচলের ক্ষেত্রে, সেটাও একটা আলোচনার বিষয় থাকে, তাই না নাজমুল ভাই? বাস এবং সাবওয়ে থেকে হ্যাঁ, অবশ্যই আলোচনার বিষয় থাকে। তবে এই ক্ষেত্রে যিনি সাবওয়ে ব্যবহার করেন না তার মন্তব্য শুনেন ইব্রাহিম চৌধুরী, কারণ উনি তখন নিরপেক্ষ মন্তব্য দিতে পারেন। থ্যাংক ইউ নাজমুল ভাই। উনি তো সাবওয়ে ব্যবহার করেন। আসবো জানাল ভাই। থ্যাংক ইউ ইব্রাহিম ভাই। মানে অদৃশ্য নির্দেশনা মানে বুঝলাম না, ওইগুলা সবকিছু আপনারও কোথাও বোঝা যায় না। আপনিও তো অনেক কিছু মানে ইঙ্গিতে সঙ্গীত বাজান নাজমুল ভাই, তো এটা খালি মানে মানে সবাই তো আপনার কথা বুঝে। থাকা উচিত সবসময় সবকিছু খোলামেলা বলতে নেই। আমি বলছি নিরপেক্ষ ভাবে উনি বলতে পারবেন, কারণ যেহেতু উনি সাবওয়ে, নিউ ইয়র্ক সিটি সাবওয়ে বাস ব্যবহার করেন না। আমরা যারা ব্যবহার করি আমরা কোনো কোনো ভাবে পক্ষ নিতে পারি, সেটা বলেছি। ফ্রি জিনিস কিছু কখনো দেওয়া হইলে বিরুদ্ধে যখন বলবেন, আপনার উপর মানে হামলার কোনো শেষ হবে না। ফ্রি তো এক ডেমোক্রেটের ফ্রি খাওয়ার যে একটা নিশানা, এটা ঠিক আছে, পরে কথা বলি। মানে কিছুই নাথিং এলস, মানে ফ্রি, নাথিং ফ্রি ইন আমেরিকা। আমেরিকাতে কিছুই ফ্রি না, যদি অনেক সময় বড় বড় সেল দেখি আমরা সব। এনিয়ে এই প্রসঙ্গে আসবো, কথা হবে। ইব্রাহিম ভাই তো বলবেন, পয়েন্ট তো পেয়ে গেছেন। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, কোলেস্টেরল পরীক্ষা এবং হৃদরোগের ঝুঁকি, এই নিয়ে একটু তার কাছ থেকে বিস্তারিত জানবো। অনেকদিন পর আপনাকে পেলাম, আমি একটু ব্যক্তিগতভাবে সাহস পাচ্ছি। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনাকে অনেক ধন্যবাদ। জি, একটু জেনে নিই আপনার কথা। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যে আজ একটা গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় এই উপেক্ষিত বিষয়টা নিয়ে যে কথা বলবো, আপনারা আশা করি উপকৃত হবে। আমরা সবসময় কোলেস্টেরল মেপে থাকি ডাক্তারের কাছে গেলে, এবং যখন নর্মাল দেখি তখন মনে হয় যে আমাদের হৃদরোগের ঝুঁকি বুঝি অনেক কমে গিয়েছে, কিন্তু আসলে কি সেটিকে নিয়ে আজকে সেটি নিয়ে আলাপ করব। সাধারণত কোলেস্টেরল, যেটা আমরা জানি যে ভালো কোলেস্টেরল আছে, খারাপ কোলেস্টেরল আছে, এবং কোলেস্টেরল কিন্তু আমাদের দরকারও অনেক, যেমন এই টেস্টোস্টেরন বলেন বা স্টেরয়েড হরমোন তৈরি করতে, এগুলো কিন্তু ভালো অনেক কিছুর জন্য আবার কোলেস্টেরল দরকার। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আজকের টপিকটা যেটা হচ্ছে যে এই যে কোলেস্টেরল যদি নর্মাল হয়ে থাকে, তারপরে আমার হার্টের বিভিন্ন ধরনের সমস্যার ব্যাপারে কোনো ঝুঁকি আছে কিনা। তো আমেরিকা বলেন, তারপর ইউকে বলেন, বিভিন্ন দেশে আপনার একটা সমীক্ষা দেখা গিয়েছে যে অনেক মানুষের লিপিড প্রোফাইল, যেটা বলে থাকে কোলেস্টেরলের প্যানেল, সেগুলি কিন্তু ঠিক থাকলেও তাদের ভিতরে অনেক ঝুঁকি কিন্তু লুকিয়ে রয়েছে। তো আজকের প্রোগ্রামে আমরা জানবো যে কি কারণে নাম্বারগুলো ঠিক থাকলেও ঝুঁকিটা বাড়ে, এবং কোন কোন নতুন বায়োমার্কার গুলো আপনাকে একটু জানতে হবে, এবং আপনি নিজে কি করবেন। আমরা সাধারণত যখন টোটাল কোলেস্টেরল, যেমন এই যে ব্যাড কোলেস্টেরল যেমন এলডিএল,
যেমন আপনার ভালো কোলেস্টেরল, এইচডিএল কিংবা ট্রাইগ্লিসারাইড অনেক নাম্বারে ভালো থাকে। কিন্তু 2019-এর একটা ইএল মেডিসিনে লিখেছে যে যাদের এইচডিএল খুব ভালো কিন্তু এরপরও আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে। কারণ কি? কারণ শুধু নাম্বার কম বা ভালো দেখা মানে আপনার সমস্যাটা শেষ না। কারণটা হচ্ছে যে আপনার যে বিভিন্ন আর্টারিতে যে বিভিন্ন ব্লক হতে পারে, ইনফ্লামেশন হতে পারে, এই নাম্বারগুলো ঠিক হওয়া সত্ত্বেও কিন্তু এগুলো হতে পারে। তো এর মধ্যে রয়েছে কিছুটা আপনার জেনেটিক উপাদান, আপনার যে জিন যে ক্যারি করছেন, যে আপনার আব্বা আম্মার বা বংশের মধ্যে যে একটা জিন আছে, কার্ডিয়াক ডিজিজ আছে, সেটির একটা জেনেটিক কম্পোনেন্ট যদি আপনার থেকে থাকে, এবং সেটি কিভাবে মাপবো আমরা? লিপোপ্রোটিন এ, স্মল এ। তারপর কিরকম ইনফ্লামেশন হচ্ছে সেটি কিভাবে আমরা মাপবো? বিভিন্ন ধরনের ইএসআর, সিআরপি এই ধরনের দিয়ে। এবং এরপরে যে ভিতরে আমাদের যে আর্টারির ভিতরের লেয়ার, যেটিকে আমরা বলি এন্ডোথেলিয়াল লেয়ার, সেটি যদি ডিসফাংশন হয়ে থাকে তখন এগুলি আপনার অনেক ক্ষতি করতে পারে। তো এই যে আমি যে বললাম যে এই যে লিপোপ্রোটিন এ, স্মল লিপোপ্রোটিন, এটি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর। একটা গবেষণায় দেখা গিয়েছে যদি আপনার লিপোপ্রোটিন এটা যদি 75-এর উপরে যদি হয়ে থাকে, এপোলিপোপ্রোটিন বি যদি 100-এর উপরে যদি হয়ে থাকে, তখন আপনার কিন্তু অনেক রিস্ক থাকে। তার মানে আমি বলতে চাচ্ছি যে আপনার টোটাল কোলেস্টেরল, আপনার ব্যাড কোলেস্টেরল বলেন সব নিয়ন্ত্রণে আছে, টোটাল কোলেস্টেরল নিয়ন্ত্রণে আছে, আপনার ভালো কোলেস্টেরলটা অনেক বেশি, কিন্তু আপনার লিপোপ্রোটিন স্মল এইটা কিন্তু 100-এর উপরে, 150-200 এরকমও আছে। কিন্তু তাহলে কি এই যে আপনার কোলেস্টেরল প্যানেলটা যে আপনার কম হলো, তাহলে কিন্তু এরপর আপনার কিন্তু ঝুঁকি রয়ে গিয়েছে। কারণ আপনার আব্বা আম্মা বা বংশগত থেকে একটা জিন আপনি ক্যারি করছেন, এবং যদি পরিবারের কেউ যদি আপনার আর্লিতে হার্ট অ্যাটাক হয়ে থাকে, বিশেষ করে পুরুষের ক্ষেত্রে যদি 55-এর আগে বা মহিলার ক্ষেত্রে 65-এর আগে যদি হয়ে থাকে, হঠাৎ যদি সাডেন কার্ডিয়াক ডেথ হয়ে থাকে, এই ধরনের ফ্যামিলি হিস্ট্রির মধ্যে যদি কিছু থেকে থাকে, তাহলে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। যদি এই জিনিসগুলো যদি আপনি যদি না দেখেন, তাহলে কিন্তু আপনি সমস্যা পড়তে পারেন। যদিও আপনি হয়তো মনে করতে পারেন যে আপনার তো টোটাল কোলেস্টেরল সবই ভালো এবং ডাক্তার সাহেবও বলছেন ভালো, সুতরাং হয়তো আপনার কোলেস্টেরল মেডিসিন নেওয়া লাগবে না। কিন্তু আপনি যদি আপনার এই জিনিসগুলো যদি না দেখেন, এবং সেই সাথে সাথে আপনার যদি অন্যান্য যদি আরো ক্রনিক মেডিকেল প্রবলেম যেগুলি আছে, যেমন ডায়াবেটিস বলেন, ব্লাড প্রেশার বলেন, এগুলো যদি আপনি যদি কন্ট্রোল যদি না করে থাকেন, স্মোকিং যদি থেকে যদি বিরত না থাকেন, তাহলে কিন্তু আপনার এগুলি কিন্তু পরবর্তীতে সমস্যা করতে পারবে। তো একটা জিনিস হচ্ছে যে যদি ধরুন আপনার কোলেস্টেরল সম্পূর্ণ ভালো, কিন্তু আপনি লিপোপ্রোটিন দেখলেন তখন অনেক বাড়া দেখলেন 100-এর উপরে, তখন আপনি ডাক্তার সাহেব বললেন যে হ্যাঁ আপনি আর একটু প্রিভেন্টিভ কার্ডিওলজির দিকে যেতে পারেন যে আপনার আরো আছে কিনা। তখন আপনি ক্যালসিয়াম স্কোরটা মাপলেন। ক্যালসিয়াম স্কোরটা সাধারণত 0 থেকে 1000-এর মধ্যে হয়ে থাকে। ভেরি স্মল রেডিয়েশনের মাধ্যমে এটি মাপা যায়, এবং আপনার ধমনীতে কতটুকু ক্যালসিয়াম প্লাক আছে সেটা জানা যায়। যদি এই ক্যালসিয়াম 0 হয়ে থাকে, তাহলে আপনি ভেরি গুড নাম্বার আপনার। এবং যদি এই নাম্বারটা যদি 100-এর দিকে যায় কিংবা 300-এর দিকে যায়, তখন কিন্তু আপনাকে অ্যাকশন নিতে হবে। তো এই জিনিসটা যদি আপনি যদি আগে জানেন, তাহলে আপনার কি হয়, আপনি তখন লাইফস্টাইলটা কিরকম হবে আপনি পরিবর্তন করতে পারেন। আপনি সঠিক খাবার, সবজি, তারপর বাদাম, তারপর ওটস, এগুলো খেতে পারেন। তারপর আপনার ট্রান্স ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট থেকে আপনি দূরে থাকতে পারেন। আপনি একটু সুন্দর মতো একটু ব্যায়াম বা হাঁটাহাঁটি করতে পারেন। তারপর মেডিকেশনের প্রয়োজন হলে সেটিও করতে পারেন। কারণ আপনাকে বুঝতে হবে, যখন এই ধরনের অনেক কিছু দেখা যায়, তখন আপনি স্টার্টিং যদি খেয়ে থাকেন, তখন আপনারা অনেক ফল পেতে পারেন, বিশেষ করে যদি আপনার কোলেস্টেরল লেভেলটা যদি আপনার বাড়া থাকে। এই কোলেস্টেরল ওষুধটা শুধুমাত্র কোলেস্টেরলের ব্যাড কোলেস্টেরলটা কমানোর জন্য না, টোটাল কোলেস্টেরল কমানোর জন্য না, প্রয়োজন হইলে আমরা যে এজিটিমাইব দিয়ে থাকি, এটি আপনার যে ধমনীতে যে ইনফ্লামেশন আছে, বিভিন্ন ধরনের যে প্রদাহ হচ্ছে, সেটাও কিন্তু কমায়, প্ল্যাকটা কমাতে পারে। যদি জেনেটিক কম্পোনেন্ট থাকে, যেটি আমি লিপোপ্রোটিন এ বলেছি, সেটি কিন্তু আপনার ম্যাক্সিমাম 80% হচ্ছে এটি জেনেটিক। সুতরাং এটি এই ওষুধ দিয়ে কিন্তু তখন কমানো যায় না। তখন আপনাকে PCSK9 ইনহিবিটর, যেটা এভরি 2 উইকস ইনজেকশন, রিপাতা বা প্রুলেন, এই ধরনের ইনজেকশন দিলে আপনার ভবিষ্যতের রিস্কটা অনেক কমবে। তো মোটামুটি আমি যেটি বলতে চাচ্ছি যে কোলেস্টেরল নর্মাল হলে যে আপনি যে একদম যে ভালো আছেন সেটা না। 25 থেকে 50% মানুষের হার্ট অ্যাটাক হয় সাধারণত কোলেস্টেরল নর্মাল হওয়ার পরও। আর তাছাড়া সাউথ এশিয়ানদের একটা জেনেটিক কম্পোনেন্ট আছে, তারা আরো ইউরোপিয়ানদের থেকে, আমাদের আমেরিকানদের থেকে আরো 2-3 গুণ বেশি রিস্কি থাকে। তো সুতরাং আপনাকে কিছু আরেকটু এক্সট্রা টেস্ট করতে হবে, যাতে আপনার ভবিষ্যৎ রিস্কটা যাতে অনেক কমানো যেতে পারে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ডক্টর মঞ্জুর মোর্শেদ। ভয়টা থেকেই গেল।
ভাবছিলাম একটু স্বস্তি পাবো। আমি নিজেও তো এমনিতে হার্টের মানে সমস্যা আছে, বাট ওই রকম ব্যাসের কিছু হয় না। বাট জানি না জয়নাল ভাই, ইব্রাহিম ভাইয়ের হার্টের কি অবস্থা বা কোলেস্ট্রলের কি অবস্থা। আমার কোলেস্ট্রলটা হাই। ইব্রাহিম ভাই, জয়নাল ভাই, কোনো এই বিষয়ে কোনো ডাক্তার ভাইয়ের কাছে কোনো জানা আছে? হাঁটাচলা করি, ব্যায়াম করি, আর মানে খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা শুনি না তো এখন পর্যন্ত, মানে এভরিথিং ইজ গুড সো ফার। ডাক্তার তো তাই বলেন, কিন্তু মানে ডাক্তার বললেই তো হয় না, বাট শোনার চেষ্টা করি। এটা চিকিৎসা বিষয়ে আমার মনে হয় যারা একটু বয়সের ভারী দিকে, আমরা চিকিৎসা বিষয়ে যে কোনো মানে অতিরিক্ত মনোযোগ দিয়ে শুনি, এবং বিশেষ করে মঞ্জুর মুর্শেদ সহ এখানে যারা উপস্থিত থাকেন, এই জরুরি স্বাস্থ্য তথ্যগুলো আমাদের খুব কাজে লাগে। অনেকগুলো বিষয় আমরা যদি জানাও থাকি, এটা রিফ্রেশের জন্য এটা আমাদের খুব জরুরি, এবং তারা সহজ ভাষায় এগুলো বলতে পারেন। এবং এটা দেখেন আমাদের কমিউনিটিতে এই কাজগুলো যে করেন, এটা মানে তার সময়টা ব্যয় করে। আমরা তো আগে একবার মানে দেশে থাকতে একবার ডাক্তারদের সাইনবোর্ড লাগিয়ে দিছিল যে মানে এরশাদ সাহেব খোসাই ডাকছে তাদেরকে, বলে খোসাইটা সাইনবোর্ড লাগিয়ে দিছিল যে আমাদের এই অপমান করা হইলো। আমি তো এটা নিয়ে মানে আন্দোলনে আসলাম, কিন্তু দেখেন এই মঞ্জুর মুর্শেদ দৃষ্টান্ত স্থাপন করেন। এই আন্দোলন আবার ওই আপনার শফিক সাহেব ছিল, উনি ওনার সামনেই আমি তখন ডাক্তার সাহেবদের পক্ষে নিয়েছিলাম। আমি তখন ওই কসাইদের শ্রমজীবী সংগঠনের সাথে আসছিল। তো যাই হোক, কিন্তু এই মঞ্জুর সাহেবরা সেখানে সেই বৃত্ত থেকে সেই একই লেখাপড়া করে এসে একই সংস্কৃতি থেকে আসে, দে স্যাক্রিফাইস দ্যাট টাইম। সো থ্যাংক ইউ ব্রাদার। আমি একটু জাস্ট গল্প চলে মানে ওটা বললাম, কিন্তু এটা মানে আমরা দেশেও দেখেছি মানে চিকিৎসা বিজ্ঞানে বা মানে ডাক্তার তাদের সেলফলেস জীবন, স্বার্থপর জীবন যেমন আছে তেমন সেলফলেস লাইফও আছে। তো আপনি যে সার্ভিসটা, এটা আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি। আমরা সবাই এই নানান কথাই এদিক সেদিক বলতে পারি, কিন্তু এই আপনাদের মতো জীবন রক্ষাকারী তথ্য তো আমাদের কাছে নাই। তো থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ জানাল ভাই। আসলে ডাক্তার সাহেবরা শুধু এখানেই বলেন না, আমরা প্রাইভেটলিও অনেক সময় বিরক্ত করে থাকি, এবং মঞ্জুর ভাই যথেষ্ট সময় দেন। আসলে এই জন্য কমিউনিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা যে আর ওনারা যে সুন্দর করে জিনিসগুলো এই টাইম এক্সক্লুসিভে এসে মানে বাংলা ভাষায় রুগীর মতো করে বুঝিয়ে বলেন, সেটি আসলে ইউজুয়ালি ডাক্তার সাহেবদের কাছে গেলে তো হয়তো ওনাদের সেই সময়ও থাকে না, আর বলার বা জানার সুযোগ থাকে না। সত্যি এটা অত্যন্ত প্রশংসনীয় কাজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের সবার পক্ষ থেকেই ডক্টর মঞ্জুর মুর্শেদকে নিঃসন্দেহে এটা ডেফিনেটলি এটা ডিজার্ভ করেন, এবং অবশ্যই আমরা সেটুকু সাধুবাদ দিতে চাই। শুধু সামনে দেখে না, আসলেই নিঃসন্দেহে আমাদের অনেক আশার আলো আমরা ডাক্তার কাছে পাই, এবং সবাই তো একরকম না, এরকম তো অবশ্যই থাকবে। এটা ভালো মন্দ সবখানে আছে। মঞ্জুর মুর্শেদ ভাই কিছু বলবেন? থ্যাংক ইউ। অনেক আপনারা অনেক কমপ্লিমেন্ট করছেন। আসলে এত কমপ্লিমেন্ট পাওয়ার যোগ্য আমি নই, কিন্তু খুব ভালো লাগছে যে আপনারা অনেক কিছু জানতে পারছেন। আমি খুব কৃতজ্ঞ, এবং এটা আমাকে আরো অনেক অনুপ্রাণিত করবে আরো বেশি করে বলার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অবশ্যই আমরা অবশ্যই ভালো বলবো, এটা নিঃসন্দেহে। সাথেই থাকুন, আলোচনায় যেতে চাই। ইব্রাহিম ভাইকে দিয়ে শুরু করি। ইব্রাহিম ভাইয়ের কাছে মূল বক্তব্য আমরা জানবো যে বাংলাদেশের জুলাই সনদ আবার গণভোট আগে না পরে, এটা তো একটু পরে বলেন। তার আগে যে নাজুল ভাই যে কথাটা বলে গেলেন, জয়নাল ভাই তো আছেন, জয়নাল ভাই তো একেবারে ডাইহার্ডেড ডেমোক্র্যাট। আবার ইব্রাহিম ভাই কিভাবে দেখছেন এই যে সিটির বাস্তব ফিরিয়ে যাবে যদি মমতানি জিতে যায়? আপনি তো জি না, আমি যদি বলি যে মানে শুনেন, যারা প্রকৃত নিডি মানে এটা ভার্নারেবল, তাদের জন্য একটা ফ্রি ব্যবস্থা থাকলে এটা খুব সুবিধা। কিন্তু এটা একটা রাজনৈতিক কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে তারা নিশ্চয়ই হিসাব নিকাশ করেছে একটা সিটিতে পুরা মানে বাস সার্ভিস ফ্রি করে দেওয়ার মতো একটা বৃহত্তর কর্মসূচি। এটার যে ডেফিসিট আসবে, এটার যে ক্ষতি আসবে, এটা কিভাবে কভার করবেন, এটা নিশ্চয়ই তাদের একটা কর্মসূচি আছে। কিন্তু এটা আবার এবিউজ হবে। এই যে ফ্রি খাওয়ার একটা মেন্টালিটি, এটা কখনোই ভালো চলে না। মেনটেনেন্স এগুলা আমরা উদাহরণ থেকে দেখেছি। শুনেন, আমাদের অনেকেরই যৌবন গেছে এই সমস্ত সবকিছু ফ্রি, চিকিৎসা ফ্রি, খাওয়া ফ্রি, কফি ফ্রি, সব জায়গায়। কিন্তু যখনই দেখা যায় যে মানে ফ্রি কিছু হয়, তখন এটা মানে এটা একসময় ঝুলে পড়ে। এটা এবং ইউরোপিয়ান বিভিন্ন দেশে যদি আমরা দেখি যে যেগুলা মানে এই অনেক একটা কল্যাণ রাষ্ট্রের মতো তারা বিভিন্ন জিনিস ফ্রি করেছেন, সেখানে এগুলোর উপর পরে মানুষের বিরক্তির সৃষ্টি হয়। তো এটা একটা রাজনৈতিক ধারণা প্রসূত জিনিস, পরীক্ষামূলক ভাবে না হওয়ার
মানে আমি ঢালাও ভাবে বলতেছি না একটা খারাপ, কিছু মানুষ তো উপকৃত হবেন, চলাচল বাড়বে, এবং মানে দেখেন ফ্রি দিলে অনেকে চলবে না, মানে অনেকে চলবে না। আমার সিটিতে $1, যেমন আপনি যেখানে থাকি $1 তো পুরো সিটি করতে পারবেন আপনি, কিন্তু আমি দেখি, আমি একদিন ইচ্ছা করেই মানে বেরিয়ে আমাদের সিটিতে দেখলাম যে এখানে এই গাড়ি থেকে কেউ উঠে না, সে এখানে দাঁড়ায় মানে উবার ডাকবে, কিন্তু ওই গাড়িটা ওই দিকেই যাচ্ছে, এবং আপনি $1 দিলে আমাদের সিটিতে আরেকটা প্রোগ্রাম করছে, আপনি পুরা শহর ঘুরতে পারবেন, যে কোনো সময় কল দিবেন উবারের মতো, $3 দিলে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। তো আমি ইচ্ছা করে একদিন কল দিলাম, দিয়ে ড্রাইভারের সাথে আলাপ করলাম, আমি দেখি যে তাদের এই ব্যবসা চলে না, এটা বেশি দিন টিকবে না, কেউ ডাকে না, যেখানে সে $30 $20 দিয়ে সে হাসপাতালে যাইতে, উবার লিফটে যাইতে চায়, কিন্তু ওই $3 এর একটা সিটি আরোপিত যে জিনিসটা ওখানে যাচ্ছে না। তো এটা আমি জানি এটা কত ফলপ্রসূ হবে এবং এটা কি ফল দিবে। আর সাধারণভাবে কোনো কিছু ফ্রি পাওয়ার আইডিয়াটা সব ক্ষেত্রে ভালো কাজ করে না, আমরা আশা করবো মানে, বাট এটার মাধ্যমে যে কিছু মানুষ উপকৃত হবে এইটা তো ঠিক। জি, থ্যাংক ইউ। এই প্রসঙ্গে জনগণের কথা শুনবো, সেই সাথে একটু যোগ করতে চাই যে এই আমরা দেখলাম যে 3 দিনে এবার আজকে 4 দিন চললো আমাদের আগাম ভোট চলছে, এবং সেখানে 2.5 লাখের মতো ভোট পড়েছে এবং ব্যাপক উৎসাহ দিবেন, এবং সেই ক্ষেত্রে বিশেষ করে নতুন প্রজন্মের ব্যাপক আমরা সমাবেশ দেখছি। বিশেষ করে গত রোববার দিন মামদানি যে সমাবেশ হলো আমাদের জামাইকা কুইন্সের যে স্টেডিয়ামে, সেখানে 15-20 হাজার লোকের সমাবেশ, বার্নি স্যান্ডার্স, কাসিও গভর্নর সহ আরও অনেকেই যোগ দিয়েছেন। পাশাপাশি ওই দিনই কিন্তু অ্যান্ড্রু কোমোর একটা সমাবেশ হয়েছে এই কুইন্সেই, ফরেস্ট হিল, সেখানে 3 শতাধিক লোকের সমাবেশ ঘটেছে। এরকম এ নিয়ে ওভারঅল যে এই আগ্রহ উৎসাহ উদ্দীপনা কোন দিকে যাচ্ছে, এবং সেই সাথে তো মামদানি যদি জয়ী হন, বাস ভাড়া তো ফ্রি যদি হয়ে যায়, কি বলবেন জনার ভাই? ধন্যবাদ সব প্যানেলিস্টদের, টাইম টিভির দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। জি, যেই 111তম মেয়র নির্বাচন নিউ ইয়র্ক সিটির, যেটি আমাদের লাইফ টাইমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন, আমি বলবো অনেক ভোট তো দিলাম। আমি কখনো ভোট দেওয়ার সময় যে ছবি তোলার জন্য বলিনি, আজকে আমার ওয়াইফকে বললাম যে আমি ভোট দিচ্ছি, তুমি একটু ছবিটা তোলো। তার পিছনে একটা কারণ আছে, কারণ হচ্ছে আমরা ইতিহাসের অংশ হতে চাই। হয়তো একদিন বলা যাবে যে যখন নিউ ইয়র্কে এই ধরনের আমাদের একজন মেয়র নির্বাচিত হয়েছিল, আমি সেই ভোটে অংশগ্রহণ করেছিলাম। তো এই জন্য ওই ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার আগে আমি যে জিনিসটি গুরুত্ব দিতে চাই, যে কথাটি বলতে চাই, আমাদের কমিউনিটি সবাইকে, ইয়াং, মধ্যবয়সী, বৃদ্ধ যারাই আছেন, যারাই ভোটার হয়েছেন, আর এই মুহূর্তে নতুন করে ভোটার হওয়ার সুযোগ নেই, এটা 25 তারিখে শেষ হয়ে গেছে। যারাই ভোটার হয়েছেন প্লিজ প্লিজ আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। এবং আমি কমিউনিটির পক্ষ থেকে আমরা এবার যে একটি বিশেষ সুযোগ আমাদের জন্য এসেছে, যে জোরান মামদানি ডেমোক্রেটিক ক্যান্ডিডেট, যিনি প্রাইমারিতে উইন করেছেন, আমরা সেই ধারাবাহিকতায় আমরা যাতে জোরান মামদানিকে জয়ী করে আনতে পারি আগামী 4 নভেম্বর, এই সময়ে আমরা যাতে সেলিব্রেট করতে পারি, এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের পার্শ্ববর্তী নিজেদের ঘরে যারা মেম্বার আছেন তাদেরকে তো উৎসাহিত করব, নিয়ে যাব, এবং আমাদের যারা নেইবার আছে তাদেরকে উৎসাহিত করে, দেশি বিদেশি নেইবার, তাদের সাথে একটু কথা বলে উৎসাহিত করে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি আজকে সকালে যে কাজটা করেছি, আমি যে জিনিসটা অত্যন্ত ইফেক্টিভ মনে করলাম, যে ডোর নক, কল, অনেক কিছু আমরা করি। আমি আজকে আমার ব্লকে, আমি রাস্তায় দাঁড়ানো, অনেকে দেখছি বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাচ্ছে এবং অনেকে কাজে যাচ্ছে, কিন্তু যেহেতু এলাকার পরিচিতি সবাই থাকে, আপনার এলাকায় আপনার ব্লকে আপনারও একটা পরিচিতি আছে, সেখানে দেখলে গুড মর্নিং, হাই হ্যালো বলার সাথে সাথে যদি এই প্রসঙ্গটা এনে বলতে পারেন যে ভোট দিয়েছো কিনা, বা আমি ভোট দিয়েছি, এবং প্রসঙ্গক্রমে তাকে যে জিনিসটা বলা যায়, আমি দেখছি যে আজকে খুবই ইফেক্টিভ। আমি 4 জন ভোটারের সাথে, মানে নেইবারের সাথে কথা বলার পরে দেখলাম যে বিকেলে আমি ভোট দিতে গিয়েছিলাম, তারা ঠিকই ভোট দিতে গেল। এই যে এই উদ্দীপনাটা কেউ না কেউ সৃষ্টি করতে হবে, তো আমরা যাতে সবাই এই কাজটা করি। দ্বিতীয় যে বিষয়টি, এই পর্যন্ত প্রায় 2.5 লক্ষ ভোট কাস্ট হয়েছে, এবং
আমরা যদিও মামদানি 10% অ্যাবাভ লিড করতেছে, 10% লিড করতেছে নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে, আমি বলবো যে এটা আমরা গ্রান্টেড ধরতে পারি না। তার কারণ হচ্ছে আজকে আমি ভোট দিতে গিয়ে যে বিষয়টি দেখলাম যে এখানকার স্থানীয় মানুষগুলো, সাদা মানুষগুলো যেই হারে এইবার ভোট দিচ্ছে, অতীতে কিন্তু তা দেখা যায়নি। যারাই ভোট দিতে গেছেন এটা কিন্তু খেয়াল করবেন, অতীতে এইভাবে দেখা যায়নি। এবং রাস্তায় যারা ফ্লায়ার দিচ্ছে মামদানির, উনাদের কয়েকজন, বেশিরভাগ বাঙালি ভদ্র মহিলারা কাজ করছেন মামদানির পক্ষে, ফ্লায়ার দিচ্ছেন। ওনাদের সাথে আমি কথা বললাম যে প্রতিক্রিয়া কি, বলে যে ভাই অনেক সময় ওই ফ্লায়ারটা দেওয়ার পরে বলে যে তোমরা সব ফ্রি খাওয়ার জন্য বসে আছো, মানে বিরক্ত হয়। এই কথাটা কিন্তু বলছে, এই যে ইব্রাহিম ভাই যে কথাটা বলছেন, আসলে সব ভালোর মধ্যে একটা খারাপ কিছু লুকাইতে থাকে, প্রত্যেকটার একটা গুড এবং ব্যাড ইফেক্ট থাকবে। তো আমাদের যেহেতু ইলেকশনটা চলতেছে, আমরা আমাদের সর্বাত্মক আমরা চেষ্টা করি যাতে সবাইকে উৎসাহিত করি, ভোটে নিয়ে যাই। আমরা যদি ভোট দেই তাহলেই ওই পার্সেন্টেজ লিডিং এসবগুলো কাজ করবে, আর যদি আমরা ভোট দিতে না যাই তাহলে কিন্তু সেটা কাজ করবে না। আরেকটা জিনিস আমি খুব লক্ষ্য করছি এবং এটা স্ট্যাটিস্টিক্সও আসছে, সেটি হচ্ছে এই গত প্রাইমারিতে যেই পরিমাণ ইয়ুথরা ভোট দিয়েছিল তার চাইতে এবারের পার্সেন্টেজ 20% কম, যেটা মামদানির জন্য একটা নেগেটিভ আমি মনে করি। ফলে ইউথদেরকে বলছি, যারা নতুন আপনারা ভোটার হয়েছেন, দোজ হু আর দ্য ফার্স্ট টাইম ভোটার, you have a dream to fulfill your dream and to be part of the history, please go out and vote and encourage your friend. মানে আমাদের সব বাচ্চাদেরকে যারা ভোটার হয়েছে তারা যাতে উৎসাহিত হয় প্লিজ, এবং তারা যাতে তাদের বন্ধু বান্ধবকে, বিদেশি অন্যান্য বন্ধু বান্ধবকে উৎসাহিত করে ভোট দিতে নিয়ে যায়, এই রিকোয়েস্টটা বিশেষভাবে করব। আর একটি জিনিস যেটা স্ট্যাটিস্টিক্স বলতেছে, এক্সিট পোল বলছে যে 57% যারা জেনজি, আমাদের বয়সে যারা আছে বা কাছাকাছি, তারা ভোট দিচ্ছে। ইউজুয়ালি এই ক্রাইটেরিয়াতে যারা ভোট দিচ্ছে তারা কিন্তু জোরানের পার্সেন্টেজ সেখানে কম। ফলে আমাদেরকে এই জিনিসটাও মাথায় রাখতে হবে। অর্থাৎ ওভারঅল সেদিন আমি ফরেস্ট হিলের ওই বিশাল জনসমাবেশে ছিলাম, সেখানে বার্নি স্যান্ডার সেনেটর, মানে সেনেটর বার্নি স্যান্ডার একটা কথা বলছেন যে জোরান 10% লিড করছে, ডোন্ট কাউন্ট অন দ্যাট। আপনারা মনে করবেন যে জোরান 5% বিহাইন্ডে আছে, অর্থাৎ সবাইকে যাওয়ার জন্য, উৎসাহিত করার জন্য। তো এই মুহূর্তে শুধু এটাই বলবো, যেহেতু ইলেকশন চলছে আর কয়েকটা দিন বাকি আছে, নভেম্বরের 2 তারিখ পর্যন্ত হলো আর্লি ভোট এবং নভেম্বরের 4 তারিখে জেনারেল ইলেকশন। এই আর্লি ভোটটার কারণ, এই আর্লি ভোটটার জন্য আমাদেরকে কিন্তু সংগ্রাম করতে হয়েছে, এটাও সংগ্রামের ফল। তো আমরা যাতে সবাই অ্যাডভান্টেজটা নেই, যাদের যেভাবে সময় হয়, সকালে বিকেলে বিভিন্ন টাইমে আপনি আপনার ভোটটা দিতে পারছেন, আপনার কাজের পরে দিতে পারছেন, কাজে যাওয়ার আগে দেওয়ার সুযোগ রয়েছে, যারা উইকেন্ডে দিতে পারেন না উইকডেতে দেওয়ার সুযোগ আছে। অর্থাৎ যে কোনো ভাবে যাতে আপনার ভোটাধিকার আপনি প্রয়োগ করেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ হলো যে আপনি যদি ভোট না দেন, সামবডি তো নির্বাচিত হবে, ইট মিনস সামবডি উইল গিভ ইউ ডিসিশন, ইউ ডোন্ট লুজ ইউর অপরচুনিটি। আপনি আপনার সুযোগটা হারাবেন না, ভোট দিতে যান। থ্যাংক ইউ। আপনি যাকেই ভোট দেন, বাট ভোটটা দেন, ভোটটা কাউন্ট হোক, সেটা আমরা চাই। এবং বিশেষ করে বাংলাদেশ কমিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ। ইব্রাহিম ভাই আসছি, তার আগে মঞ্জুর ভাই কি সিটি ইলেকশন নিয়ে একটু বলবেন? না, জানাল ভাই তো বলেছেন, ইব্রাহিম ভাইও বলবেন। তো যেটি জানাল ভাই বলেছেন, আমরা সবাই এখন ভোট দেওয়া উচিত। এবং যেটি জানাল ভাই একটু উদ্বেগের সাথে বলছেন যে ইয়াং জেনারেশনটা অনেক ভোট কম দিচ্ছে, তো যারা মোটামুটি ইয়াং জেনারেশন আছেন আমিও বলবো যাতে ভোট দেওয়ার জন্য আর কি। থ্যাংক ইউ ইব্রাহিম ভাই, যদি অ্যাড করতে চান করবেন, সেই সাথে একটু। জি, আমি অ্যাড করতে চাই যে সবাইকে জনাল মামদানিকে ভোট দিতে এমন নয়, এই নীতি নৈতিকতা থেকে অক্ষুণ্ণ রেখে, এবং প্রেসিডেন্ট, খোদ জনাল প্রেসিডেন্টের চাপকে উপেক্ষা করে যে মানুষটা এই নিউ ইয়র্কের রাস্তাঘাটে তার জীবন কাটিয়ে দিয়েছে, সে কার্টিস সিলভা, তাকেও যদি কেউ ভোট দিতে চান
আমি বলতেছি না তাকে আপনারা সব ভোট দিবেন, আমি বলতেছি না উনি আগায় আছেন, বাট এই র্যাঙ্ক চয়েস ভোটে কার্টিস সিলিয়া ইজ এ গুড প্লেয়ার। সো আমি আশা করব যে যারা মানে রিপাবলিকান তারা মানে এই বিশ্বাসঘাতক ডেমোক্রেট যে আজকে এইদিকে কালকে এইদিকে না গিয়ে আমরা আমাদের জায়গায় থাকেন, যারা রক্ষণশীল, যারা মনে করেন যে রিপাবলিকানের রাজনীতি ভালো, এই ফ্রি হওয়ার বিরুদ্ধে দিবেন, তারা কার্টিস সিলিয়াকে ভোট দেন। এইটা হলো এক বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এটা জয়নাল সাহেবের বক্তব্যতে আসছে, মানে এটা খুব ডেঞ্জারাস ইলেকশন এবার হচ্ছে। আপনার যে সমস্ত এই যে জরিপ টরিপ এগুলা, আমি যুব সমাজ 3-4 জনের সাথে আজকে কথা বললাম, আপনার কথা শেষ হওয়ার আগে ওনারা ফোনে টিপা দিয়ে দেখে যে জোহরান মামদানি গেছে, পরে ভোট দিছো না, তুমি কি ভোট দিতে চাইবা, তার মানে সে বুড়ে যাইতেছে, সে ধরে নিচ্ছে জোহরান মামদানি জিতবে, সে আবার জোহরান মামদানির সমর্থক। তো ওনাদের তো রাজনীতি এই যে পুর খাওয়া মানুষ জয়নাল আবেদিন সাহেব, আমরা রাজনীতির পুর খাওয়া মানুষ, আমরা বুঝি যে নাটক। এবং আপনাকে মরতে হবে এখানে প্লেয়ারকে, এন্ড্রু কুমো ইজ এ ভেরি স্ট্রং প্লেয়ার, যে বনেদি স্ট্রাকচারে মানে ডেমোক্রেটিক দল এবং আমেরিকার রাজনীতি চলে, সেই স্ট্রাকচারের মানুষ জোহরান মামদানি না। যে মেশিনারি আমেরিকার রাজনীতিকে পরিচালনা করে, সেই মেশিনারির অরিজিনাল মানুষকে সে হচ্ছে এন্ড্রু কুমো, তার সাথে সমর্থন কে দিছে আপনি দেখেন এরিকে দাম। সুতরাং ভিতরে ভিতরে মানে কিছু যদি হয়ে যায় আমরা আশ্চর্য হব না। ইট ইজ নট গ্রান্টেড, ইভেন নট ক্লোজ টু গ্রান্টেড। মানে যদিও মানে আমি আজকে নিউজ করে দিছি যে নির্বাচিত হওয়ার দ্বার প্রান্তে জোহরান মামদানি, কিন্তু আমার এখন ভয় হচ্ছে যে এই সময় যদি জিতবে, এখনো দেখতেছি 10%। ভাই রাজনীতি এবং ভোট এটা নিষ্ঠুর জিনিস। এবং ভিতরে ভিতরে আমি সাধারণ 2-1 আমার পুরনো সহকর্মী তাদের সাথে কথা বললাম, তারা মানে জোহরান মামদানির পক্ষে বলে না, যদিও মানে সবাই এদেশের মানুষ তো ভদ্র, আমাদের মধ্যে তর্কে নামে না, কিন্তু আমি যেটা মনোভাব টের পেলাম তারা ওই এন্ড্রু কুমোকে ভোট দিবে। এবং এটা ডেঞ্জারাস জিনিস। এবং আপনি এই যে জয়নাল সাহেব বললেন যে আপনি কেন্দ্রে গিয়ে দেখবেন সব মানে বয়স্ক শ্বেতাঙ্গরা ওনাদের ভোটাধিকার ওনারা ভালো মনে করলে দেবেন, এটা ঠিক আছে, কিন্তু তারা ভোট দিয়েছেন। যেহেতু এটা রাজনীতি, এটা ভোটের খেলা, আপনি যেমন এক ভোটের মালিক, আমিও ভোটের মালিক। সো যদি জোহরান মামদানি আপনারা চান, যারা ভোটার তারা যদি চান যে জোহরান মামদানি নির্বাচিত হন, আপনারা যেন যান। আর যারা মনে করবেন যে এর চেয়েও যোগ্য প্রার্থী একজন আছেন কার্টিস সিলভা, তাকে ভোট দেওয়ার জন্য আপনারা আপনাদের জীবনের একটা দিন, একটা ঘন্টা প্লিজ বি দেয়ার। জি নাজুল ভাই কিছু বলতে যাচ্ছেন? জি নাজুল ভাই। আমি নিউ ইয়র্ক শহরের অত্যন্ত প্রিডমিনেন্টলি জুইশ নেইবারহুডে থাকি। ফরেস্ট হিলস এলাকাটা প্রায় 87% জুইশ পপুলেশন এখানে। এবং আমি জুইশদের ভিতরে গত 2 দিন ধরে আমি আমার বাসার পাশে যে ভোট কেন্দ্রগুলো আছে সেখানে আমি হাঁটা চলাফেরা করি, ওয়াকিং করি, কয়েকজনের সাথে আমার কথাও হয়। এবং যাদের বুকে লাগানো আই ভোটেড এই কথাটা আমি অনেকে জিজ্ঞেস করি, কাউকে ভোট দিয়েছ, হু এলস এর পর আর বলে না। তারপর চাপাচাপি করলে বলে উই আর গোয়িং ফর এক্সপেরিয়েন্স। তো এখন তারা নাম কিন্তু বলে না। এখন যেইভাবে ডেমোক্রেটিক প্রাইমারিতে আমরা যে উচ্ছ্বাসটা দেখেছিলাম তার চেয়ে যে কয়েক গুণ বেশি উচ্ছ্বাস এখন লক্ষ্য করছি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ডেমোক্রেটিক প্রাইমারি তো আপনারা অনেকেই লক্ষ্য করেছেন, যে পার্সেন্টেজ ভোট দিতে এসেছে তাদের সেই পার্সেন্টেজের একটা বড় অংশ যদি এইবার অ্যাবসেন্ট থাকে কিংবা অন্য কোনো কারণে ভোট দিতে না পারে, তাহলে কিন্তু মানে ফলাফলের ব্যাপারে অনেকের যে আশা সেটা নাও হতে পারে। আরেকটা জিনিস আমি যেটা মনে করি যেটা হচ্ছে যে র্যাঙ্ক চয়েসটা এইবারের নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার কারণটা হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো প্রার্থীকে নিরঙ্কুশভাবে 50% বেশি ভোট পাচ্ছেন। এবং এটা আমাদের একটা কারণ হতে পারে আমাদের অত্যন্ত প্রিয় ভাষ্যকার ইব্রাহিম চৌধুরীর যে অনবরত সাপোর্ট কার্টিস সিলভার প্রতি। এবং আমার মনে হয় কার্টিস সিলভা তার সাথেই পরামর্শ করে সরে দাঁড়াচ্ছে না, এটা একটি ভালো কাজ, সরে কেন দাঁড়াবেন। তার কারণে এইবার র্যাঙ্ক চয়েসে যাচ্ছে ভোটটি, এতে কোনো সন্দেহ নেই। এবং এই র্যাঙ্ক চয়েসে যাওয়ার ফলে এই নির্বাচনের হিসাব নিকাশ সম্পূর্ণ পাল্টে যেতে পারে। তার কারণটা হচ্ছে যে কার্টিস সিলভার যে ভোট এখনো বলা হচ্ছে সর্বশেষ জরিপে হি হ্যাজ 19% সাপোর্টার প্রিডমিনেন্টলি ডেমোক্রেটিক প্রাইম পার্টি সিটিতে।
এবং আরেকটা জিনিস মনে রাখা দরকার, গতবার ডেমোক্রেটিক পার্টি 66% ভোট পেয়েছেন। আমাদের জওহরান মামদানি ইভেন দো ডেমোক্রেটিক প্রাইমারিতে বিজয়ী হয়েছেন, অঙ্কের হিসাবে তিনি 43-44 উপরে উঠতেই পারছেন না। তার মানেটা কি? মানেটা হচ্ছে যে এরিক অ্যাডামসের চাইতে 23% ভোট এখনো তিনি কম। যদিও জরিপকে খুব একটা সিরিয়াসলি নেওয়া যায় না, কিন্তু তা সত্ত্বেও আমাদের সব হিসাব তো এখন জরিপের উপরে। সেইটাই বলছি যে এবং আরেকটা কথা এখানে, যে দীর্ঘদিন পর ডেমোক্রেটিক কোন প্রার্থীকে তার নিজের দলেরই একজনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, এটা অতীতে কখনো ঘটেনি আমার জানা মতে। আমি যত এই তো প্রায় 4 দশকেরও বেশি সময় নিউ ইয়র্কে আছি, এই সময়টাতে ডেমোক্রেটিক প্রাইমারিতে যিনি পরাজিত হয়েছেন তিনি কিন্তু পরবর্তীতে আর প্রতিদ্বন্দ্বিতা করেননি। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে গভর্নর কুমোর মতো একজন স্ট্রং, এবং গভর্নর কুমো কোন কথাটি বলেছিলেন আপনাদের খেয়াল আছে কিনা জানি না, যেদিন জওহরান মামদানি তার বিজয়ের স্পিচটি অ্যাস্টোরিয়া থেকে দিলেন, সেদিন রাতেই অ্যান্ড্রু কুমো কি বলেছিলেন সেই কথাটি খুবই গুরুত্বপূর্ণ, যে আমি এই ক্যান্ডিডেটকে কোনো সিরিয়াসলি নেই। যে কথাটি একটু আগে ইব্রাহিম চৌধুরী বললেন, যে যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল পার্টির গুলো যে মেশিনারি, সেই মেশিনারি যে ক্যান্ডিডেটকে সাপোর্ট করে, সেই ক্যান্ডিডেটের কাছে দাঁড়ানো ফুল ইলেকশনে ভেরি টাফ। মামদানি জি, আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মামদানির বিরুদ্ধে অনেকগুলো আমাদের লোকজনও অনেক নেগেটিভ মিথ্যা প্রপাগান্ডা করছে। অর্থাৎ যে কথাগুলো মামদানি বলেননি সেই কথাগুলোকে সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন কি কথাগুলো, আমি রিপিট করতে চাই না। ওই কথায় কর্ণপাত করবেন না, কান দিবেন না। আপনার যে সিদ্ধান্ত, মামদানিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আরেকটি যে জিনিস, যে আবারও বলছি যে জরিপের জায়গায় থাকবে, যদি আপনি ভোট দিতে না চান, যে ভোট বেশি পাবে সে জয়ী হবে, এটা হচ্ছে ম্যাথ। কিন্তু এখন যে বিষয়টি এসছে, যে একটা রিয়েল পলিটিক্যাল মেশিনের সাথে, অর্থাৎ মেইন স্ট্রিমটা কন্ট্রোল করে তাদের সাথে, এবং বিশেষ করে এই দেশের প্রেসিডেন্ট যাকে সমর্থন করছে তার এগেনিস্টে, আজকে আমি একটা মেল পাইলাম মামদানির, সেখানে বলা আছে যে অ্যারো দিয়ে, আপনারা হয়তো পেয়েছেন, যে কুমোকে অ্যারো দিয়ে এবং ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ করে। তো অর্থাৎ এই নির্বাচনটা, নিউ ইয়র্ক সিটির নির্বাচনটা কোনো এখন আর শুধু সিটি নির্বাচনের সীমাবদ্ধ না, এটা একটা ন্যাশনাল নির্বাচনে পরিণত হয়েছে, এবং সারা পৃথিবীর চোখ কিন্তু এই নিউ ইয়র্ক সিটির দিকে। তো আপনারা সবাই যদি ইতিহাসের অংশ হতে চান, ইতিহাসের চেঞ্জ চান, তাহলে মামদানিকে ভোট দিয়ে আমরা অপেক্ষায় থাকি। সময় ঘনিয়ে আসছে, 4 তারিখ তো এসেই গেল অলমোস্ট। কিন্তু আমি যে কথাটা বলছিলাম সেটা শেষ করতে পারিনি। সেটা হচ্ছে যে এই গত কয়েকদিনে নির্বাচনী প্রচারণার যে কথাটি জনাল ভাই বললেন, নেতিবাচক দিকগুলো, এগুলো কিন্তু পার্ট অফ দ্য ইলেকশন প্রসেস, পার্ট অফ দ্য ইলেকশন সিস্টেম। এইটা মোকাবিলা করার জন্য নির্বাচনী প্রচারণা যারা থাকেন, মামদানি ক্যাম্পের আগে ভাগেই সচেতন থাকা প্রয়োজন ছিল। যেই কথাগুলো মামদানি এখন জবাবে দিচ্ছেন, এগুলি উনি ফ্রন্ট রানিংয়ে আগেই বলতে পারতেন, সেটি তিনি করেননি। আরেকটা জিনিস আমি যেটা বলার চেষ্টা করছি, যে নির্বাচনী প্রচারণার গেম হিসেবে অনেক কিছুই সামনে আসবে, কিন্তু মূল বিষয় যেটি, সেটি হচ্ছে ভোটারদের কাছে আপনি যে মেসেজটা দিচ্ছেন, সেই মেসেজটা ভোটারের কাছে কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে। থ্যাংক ইউ। যাই হোক, সময় খুব ঘনিয়ে আসতেছে, আর কয়েকদিন পরেই তো ভোট হবে এবং রেজাল্ট আমরা পেয়ে যাব। আমরা টপিক করি, সময় কথা বলবে। আমাদের সময় আসলে অনেক দূর এগিয়ে গেছে, যেটা বাংলাদেশ প্রসঙ্গে একটু যদি সংক্ষেপে ইব্রাহিম ভাই, জাতীয় সনদ গণভোট আগে না পরে শেষ করবো। জি, এটা খুব জটিল প্রশ্ন। শুনেন, আপনি মানে আমার যেটা মানে হাবভাব দেখে মনে হচ্ছে যে ওনারা চাচ্ছেন মানে আগে অথবা একই দিনে। তো এই যে মানে জুলাই সনদটা, মানে এটা খুব মানে কষ্টকর, অনেক লেখাপড়া করে ডক্টর আলেরিয়াজ খুবই দক্ষ করেছেন, কিন্তু এখন এটাকে নির্বাচনের মধ্য দিয়ে সংবিধানের অংশগ্রহণ কিভাবে হবে, অন দ্য বেসিস অফ হোয়াট, এটা কিভাবে সংবিধানের অংশ, এটা গণভোট করার জন্য কি কোনো নির্দেশনা জারি হবে, এটা কি রাষ্ট্রপতি এই নির্দেশনা জারি করলে অন্যান্য স্টেক হোল্ডার তারা ইতিমধ্যেই দেখেছেন, বিএনপি তারা যে আমাদের যে সমস্ত আপত্তি নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, এসব ছাড়াই জুলাই সনদ। তো আমার মনে হয় এটা একটা জট লাগলো, আমি এখন বুঝতেছি না কি হবে এবং এটা কনস্টিটিউশনাল কিভাবে অ্যাডাপ্ট হবে।
এটা মানে জুলাই সনদের এটা বাস্তবায়ন হলে বা এই যে নতুন সংস্কার কমিশনের বক্তব্য এটা বাস্তবায়ন হলে দেশের একটা আমূল রাজনৈতিক সংস্কারের একটা প্রয়াস সেখানে আছে। সংবিধান বদলে যাবে, অনেক কিছু বদলে যাবে, কিভাবে আইন প্রণয়ন হয়, আমাদের পার্লামেন্ট বদলে যাবে। কিন্তু এই বদলে যাওয়ার বিষয়টা কিভাবে আমাদের রাজনৈতিক দলগুলো আত্মস্থ করবে এবং এটা সংবিধানের অংশ গ্রহণ মূলক একটা বাস্তবতায় নিয়ে যাবে, এইটা আমার বুদ্ধিতে কুলাচ্ছে না। আমরা কিছুদিন মানে বাংলাদেশের রাজনৈতিক এই তর্ক বিতর্ক গুলো দেখবো এবং এটা কিভাবে এটা মানে অংশগ্রহণ করে সবাই এটা কিভাবে মানে এই সংবিধানের অংশ হিসাবে নিতে পারেন। তাহলে আপনার তো বিপ্লব ঘোষণা করেন নাই, আপনি এখনো সাংবিধানিক কাঠামোতে আছেন। এই সংবিধানে এই জিনিসটা কিভাবে অন্তর্ভুক্ত করবেন ভবিষ্যতে সেটা চ্যালেঞ্জের মুখে পড়বে না। এটা আমার একটু দেখার বা আরো একটু রাজনৈতিক আলাপের অপেক্ষায় আমাদের আরো অন্তত সপ্তাহখানেক থাকতে হবে আমি মনে করি। জি থ্যাংক ইউ। জি আসলে কেবল তো আজকে আলোচনাটাই আসলো, বিষয়টা আমরা দেখি দু একদিন এই বিষয় নিয়ে আরো হয়তো সামনে আলোচনা আমরা করব। আজকে সময় অনেকটা শেষের। জি ওখানে লেখা আছে যে আপনি যদি এটা সংশোধন না করেন, আপনি যদি এটা গ্রহণ না করেন তাহলে 270 দিন পরে এটা অটোমেটিক্যালি গ্রহণ হয়ে যাবে। তো এইসব বিষয় তো মানে রাজনৈতিক স্টেক হোল্ডাররা কিভাবে নেবেন আমরা দেখি। জি অবশ্যই অবশ্যই পর্যালোচনার দাবি রাখে সেই সুযোগ সামনে রয়েছে। বাট আজকে সময় একদম শেষের দিকে চলে আসছি। শেষ করতে চাই, শেষ করার আগে ডক্টর মঞ্জুর মোর্শেদ শেষ করবো আপনাকে দিয়ে, কিছু বলবেন? না, এখন সময় শেষ, আর বলার কিছু নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কারণ এই রাজনৈতিক তর্ক বিতর্কের সেই সময়টা এই মুহূর্তে নাই, আর এটা আসলে একটু আলোচনা পর্যালোচনার বিষয়। সেই প্রত্যাশায় রেখে এই সামনে হয়তো আমরা আলোচনা করব, সেটাই আমরা চাইবো। বাট শেষ করার আগে আমি ধন্যবাদ জানাবো আজকে যারা আমাদের প্যানেলে ছিলেন, বিশেষ করে ডক্টর মঞ্জুর মোর্শেদ, ইব্রাহিম চৌধুরী, জয়নুল আবেদিন এবং নাজমুল হাসান। আপনাদের সভাপতি অনেক অনেক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা এবং আমাদের এই অনুষ্ঠানের প্রাণ যারা দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন, পরবর্তীতে দেখবেন, তাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা। সবাই ভালো থাকবেন, টাইম টেলিভিশনের সাথেই থাকবেন, সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।